আপনারা 2 মিনিট মতো একটু লাইনে থাকেন, হ্যাঁ লাইনে থাকেন, আমি আবার শুরু করছি। বিধি হচ্ছে 10-এ কি বলতেছে একটু ভালো করে দেখেন। ফারজানা লিমন শো, ফায়ার দ্য প্লেন্টিভ সাকসেস বা succeed in the suit, the court shall calculate the amount of court fees which would have been paid by the plaintiff if he had not been permitted to sue as pauper. Such amount shall be recoverable by the government from any party ordered by the degree to pay the same, and shall be a first charge on the subject matter of the suit. যে ক্ষেত্রে বাদী মোকদ্দমায় কৃতকার্যতা অর্জন করে সেক্ষেত্রে আদালত বাদী যদি নিঃস্ব হিসাবে মোকদ্দমা করার অনুমতি প্রাপ্ত না হতো, তাহলে যে অংশের কোর্ট ফি, যে পরিমাণ কোর্ট ফি আপনার কোর্টকে প্রদান করতে হইতো, সেই পরিমাণ কোর্ট ফি হচ্ছে অ্যামাউন্টটা আপনার কি করবে, কাউন্ট করবে। কাউন্ট করার পরে অনুরূপ ডিগ্রি যাতে পরিশোধের নির্দেশ দেওয়া হয় সেই পক্ষের নিকট হতে আদালত কর্তৃক আদায়যোগ্য হইবে। এখানে হচ্ছে এই যে আপনার পাওপার্স, যে মানে যে ব্যক্তি হচ্ছে নিঃস্ব, সেই ব্যক্তি যদি জিতে যায় তাহলে হচ্ছে অপর পক্ষ কি হবে, আপনার কিন্তু অপর পক্ষের বিরুদ্ধে হচ্ছে ডিগ্রি প্রদান করবে। তখন এই অপর পক্ষের নিকট থেকে হচ্ছে কি করবেন, ওইটা হচ্ছে আদায় করবেন। আদায় করে এই যে নিঃস্ব ব্যক্তি তাকে হচ্ছে প্রদান করবেন। এখানে যদিও এনি পার্টি বলা হয়েছে, সেক্ষেত্রে তারপরেও আপনার যেহেতু ডিগ্রিটা যাচ্ছে তার পক্ষে আর হচ্ছে যে বিবাদী আছে তার বিপক্ষে যাচ্ছে, সেহেতু বিবাদীর নিকট থেকে কি করবেন, আপনার নেবেন, নিয়ে হচ্ছে এই পাওপার যে তাকে হচ্ছে প্রদান করবেন। এখানে এই নিঃস্ব ব্যক্তির স্যুটকে বলা হচ্ছে পাওপার স্যুট, এটা একটু মনে রাখবেন, পাওপার স্যুট।
দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে বিধি হচ্ছে 6, এখানে বলতেছে আবেদনকারীর নিঃস্বতা সম্পর্কে সাক্ষ্য গ্রহণের জন্য তারিখের নোটিশ। এই যে সাক্ষ্য গ্রহণের জন্য আপনার 10 দিনের একটা নোটিশ প্রদান করবেন বিবাদী পক্ষকে। বিবাদী পক্ষ অথবা আপনার সরকারি যে উকিল থাকবে তাকে হচ্ছে নোটিশ দিবেন। নোটিশ দিয়ে ওই ব্যক্তি যে নিঃস্ব নয় এই মর্মে হচ্ছে শুনানি হবে। ওই মর্মে হচ্ছে শুনানি হবে। এখন তাহলে শুনানির জন্য কয়দিনের নোটিশ দিবেন? 10 দিনের একটা নোটিশ দিবেন। আর হচ্ছে কোনো ব্যক্তি নিঃস্ব নয় এটা ঘোষণার জন্য 7 দিনের নোটিশ দিবেন। কয়দিনের? 7 দিনের নোটিশ দিবেন। এ হচ্ছে আপনাদের এই আদেশ হচ্ছে 33 থেকে পড়া এখানে। আর এখান থেকে আমরা 4টা মোট গুরুত্বপূর্ণ এমসিকিউ পাইলাম। একটা হচ্ছে 10 দিনের নোটিশ দিবেন নিঃস্ব ব্যক্তি নয় মর্মে আপনার শুনানির জন্য, আর নিঃস্ব ব্যক্তি নয় মর্মে ঘোষণার জন্য নোটিশ দিবেন 7 দিনের নোটিশ দিবেন। আর হচ্ছে 5,000 টাকা সর্বোচ্চ আর কি আপনার 5,000 টাকার মতো থাকবে, সেই ব্যক্তি হচ্ছে আপনার নিঃস্ব বলে গণ্য হইবে। আর এই মামলাটাকে বলা হচ্ছে, নিঃস্ব ব্যক্তির মামলাকে বলা হচ্ছে পাউপার স্যুট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাউপার স্যুট, এটাও একটু মনে রাখবেন। এ হচ্ছে আপনাদের এইখান থেকে হচ্ছে আপনার এমসিকিউ। এইটা হচ্ছে আপনার একটু ভালো করে পড়বেন। তারপরে হচ্ছে আপনার আদেশ হচ্ছে 5, বিধি হচ্ছে 5, যেটা বলা আছে আবেদনপত্র প্রত্যাখ্যান কোন কোন গ্রাউন্ডে প্রত্যাখ্যান করতে পারে, এই গ্রাউন্ডসগুলো একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, আর প্রশ্ন আসলে এখান থেকে আর কি প্রশ্ন আসবে এর মধ্য থেকেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইন্টারপ্লেটার স্যুট। ইন্টারপ্লেটার স্যুট এখানে আদেশ হচ্ছে 35, আদেশ হচ্ছে 35। এখানে হচ্ছে ধারা বলা আছে আপনার 88 ধারাতে আপনার এই ইন্টারপ্লেটার স্যুটের কথা বলা আছে। আর হ্যাঁ, সুমন কিছু বলছিলাম? জি ভাই। না 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 ভাই, বলবো না। আচ্ছা ভাই, আচ্ছা, আমি মনে করছি জিজ্ঞেস করবেন যে কত ধারা, তাই বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ, ধারা হচ্ছে আপনার 88 ধারা। এখন যদি আপনাদের পরীক্ষা দেখে না আসতে পারে ইন্টারপ্রেটার স্যুটের কথা কত ধারাতে বলা আছে বা কোন বিধানে বলা আছে, এখানে হচ্ছে আদেশ 35, আর হচ্ছে ধারা হচ্ছে আপনার এই 88 ধারাতে। আর আদেশ হচ্ছে আদেশ হচ্ছে 35 আর ধারা হচ্ছে 88 ধারা। এটা একটু আপনারা মনে রাখবেন, মেমোরাইজ করবেন। এখান থেকে কিন্তু আপনার খুব বেশি প্রশ্ন আসার মতো না, এটা তো আপনারা 2 স্টার দিয়ে রাখবেন। দেখেন এই ইন্টারপ্রেটার স্যুট বলতে কি বোঝায়, যেমন ধরেন এই রুহুল আমিন ভাই আর হচ্ছে আপনার এই মমিন ভাই, এই দুইজনের মধ্যে হচ্ছে বিরোধ। ঠিক আছে, দুইজনের মধ্যে বিরোধ। এখন এই মিরাজ যে বলতেছে যে আমি হচ্ছে আপনাদের একটু আপোষ টাপস করে দিই, ঠিক আছে, আমি হচ্ছে একটু আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদেরটা মীমাংসা করে দিই। এই যে থার্ড পার্টি এইখানে মামলা দায়ের করবেন, কিন্তু মূল বাদীও না মূল বিবাদীও না, এখানে মামলা করবেন তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তির এই মামলাতে কোনো স্বার্থই নাই, যেই ব্যক্তির এই মামলাতে কোনো স্বার্থই নাই। 2 বা ততোধিক ব্যক্তির অপর কোনো ব্যক্তির নিকট একই পাওনা টাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি দাবি করে, যার নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার খরচের দাবি ব্যতীত অন্য কোনো দাবি না থাকে এবং প্রকৃত মালিকের নিকট সম্পত্তি বা অর্থ প্রদান করতে প্রস্তুত থাকে, তবে নিকট পরিশোধ এবং অপর সেই বিষয়ে আদালতের সিদ্ধান্তের জন্য নিজের ক্ষতি আদায়ের জন্য দাবিদারের সকলের বিরুদ্ধে ইন্টারপ্রেটার মামলা দায়ের করতে পারবেন। এখন সকল পক্ষের অধিকার নির্ধারণ হতে পারে এরূপ কোনো মামলা বিচারাধীন থাকলে তখন ইন্টারপ্রেটার স্যুট দায়ের করা যাবে না। 2 জন বিবাদী থাকবে,
এ মামলায় কোনো ডিগ্রি দিলে আপিল করা যাবে, আপিল করা যাবে। এটা হচ্ছে আপনার এই তারপর দেখেন ইন্টারপ্রেটার মামলার আর্জি বাদী মামলার খরচ ছাড়া অন্য কোনো স্বার্থ দাবি করতে পারবে না। মানে এই যে তৃতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মামলার যে খরচ হবে এই খরচ ছাড়া সে আর কোনো টাকা দাবি করতে পারবে না। বিবাদীদের দাবি পৃথকভাবে প্রণীত হয়েছে। বাদী ও কোনো বিবাদীগণের মধ্যে কোনো যোগসাজশ বা ষড়যন্ত্র নাই। প্রজা প্রতিনিধি ও মালিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করতে পারবে না। প্রজা প্রতিনিধি কোনো মালিকের বিরুদ্ধে এই ধরনের কোনো মামলা দায়ের করতে পারবে না। যেমন ধরেন যে একজন ব্যক্তি হচ্ছে একজন এর বাসায় হচ্ছে কাজ করে, তার যে মালিক আছে সেই মালিকের বিরুদ্ধে ইন্টারপ্রেটার স্যুট করতে পারবে না। তাহলে আমি যে কনসেপ্টটা আপনাদের বললাম এটা হচ্ছে আপনাদের যে তৃতীয় কোনো ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে কি করবেন, যে বিরোধ আছে সেই বিষয়টা নিয়ে সে তার কোনো স্বার্থ থাকবে না, শুধুমাত্র মামলার যে খরচ হবে সেই খরচের টাকাটা সে দাবি করতে পারবে, আর কোনো তার দাবি থাকবে না। সেই ব্যক্তি কর্তৃক যে মামলা দায়ের করা হয় সেটা হচ্ছে ইন্টারপ্রেটার স্যুট। এইটুকুই শুধু মনে রাখবেন। আর হচ্ছে এটা কত আদেশ কত ধারাতে বলা আছে, প্রশ্ন আসলে পরে এইটুকুই আপনার পরীক্ষাতে আসবে এমসিকিউতে। রিটেনেও এখান থেকে প্রশ্ন আসার মতো নাই এবং আসবেও না। আসলে পরে শুধুমাত্র এইটুক দিয়ে প্রশ্ন আসবে। আর যদি কোনো আদেশ দেয় তাহলে এই 35-এর অধীনে যদি কোনো ডিগ্রি প্রদান করে তাহলে এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এটা হচ্ছে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রজা প্রতিনিধি তার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। ঠিক আছে, এ হচ্ছে এখানকার পড়া। এখন দেখেন আমাদের এই যদি আপনাদের এই ইন্টারপ্রেটার স্যুট দায়ের করতে পারবে না বা কারা পারবে, এটা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি এজেন্ট হয় তাহলে এজেন্ট হচ্ছে মামলা দায়ের করতে পারবে, কিন্তু কোনো প্রতিনিধি হইলে সে ব্যক্তি প্রতিনিধি কোনো ব্যক্তি কি করতে পারবে না, মামলা দায়ের করতে পারবে না। এটা হচ্ছে আপনার বিধি হচ্ছে 5-এ চলে যান। দেখেন প্রতিনিধি প্রজাগণ স্বার্থহীন ব্যবহার মোকদ্দমা রুজু করতে পারবে না। এই আদেশের কোনো বিধানই প্রতিনিধিগণকে তাদের প্রধান ব্যক্তিদের বিরুদ্ধে মোকদ্দমা করতে কিংবা প্রজাগণকে তাদের ভূস্বামী মানে মালিক যে তাদের বিরুদ্ধে উক্ত প্রধান ব্যক্তি বা ভূস্বামীগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণ ব্যতীত অন্য কাহারও সহিত স্বার্থহীন মোকদ্দমা দায়ের করতে বাধ্য করার উদ্দেশ্যে সমর্থন করতে বিবেচিত হবে না বা সমর্থ করতে বিবেচিত হবে না। মানে এই যে আপনার যারা আছেন এই যে ভূস্বামী প্রজা এরা হচ্ছে আপনার এই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। যদি প্রতিনিধি হয় প্রতিনিধিও পারবে না। যদি এজেন্ট হয়, এজেন্ট যদি হয় সেক্ষেত্রে পারবে, কিন্তু প্রতিনিধি প্রজা এরা হচ্ছে পারবে না। ঠিক আছে, প্রতিনিধি প্রজা যদি হয় তাহলে মামলা দায়ের করতে পারবে না। শুধুমাত্র আপনার এজেন্ট কথাটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হচ্ছে মামলা দায়ের করতে পারবে। এটা একটু করে পড়বেন। আর আরেকটা হচ্ছে আপনাদের আদেশ হচ্ছে 37, এখান থেকে শুধুমাত্র এটুকু পড়বেন যে সামারি ট্রায়ালের কথা বলা আছে। আদেশ হচ্ছে 37, এখানে হচ্ছে বিচার করবেন হাইকোর্ট ডিভিশন আর হচ্ছে জেলা জজ, আর হচ্ছে জেলা জজ বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সরি ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা জজ এই। আর কিন্তু এখান থেকে আর কোনো নাই, এখান থেকে পড়ার কোনো কিছু নাই। আর আদেশ 37 থেকে আর কোনো কিছু পড়বেন না আপনারা, এখান থেকে পড়ার কোনো কিছু নাই। তাহলে দেখেন আমরা এখানে এই ইন্টারপ্রেটার স্যুটের এখান থেকে কয়েকটা প্রশ্ন পেলাম। একটা হচ্ছে আপনার ইন্টারপ্রেটার স্যুট কত আদেশে বলা আছে, কত ধারাতে বলা আছে, এর যদি কোনো আদেশ দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনার কি করতে পারবেন, এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। এখানে আপনার তৃতীয় কোনো ব্যক্তি যার কোনো স্বার্থ নাই সে হচ্ছে আপনার মামলা করবেন, আর মামলার খরচের জন্য যে খরচ হবে সেই খরচটা দাবি করতে পারবেন, আর কোনো টাকা দাবি করতে পারবে না। প্রজা প্রতিনিধি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন, এজেন্ট মামলা দায়ের করতে পারবে।
ঠিক আছে, এ হচ্ছে আপনাদের আলোচ্য বিষয়। আর আমাদের আজকে যে আমরা 32, 33 আর হচ্ছে 35 আদেশ পড়াইলাম, এইগুলো আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন। আর পরবর্তী ক্লাসে আমরা 38 আর হচ্ছে আদেশ হচ্ছে 38, 39, 40 এই তিনটা আমরা পড়াবো। আর তারপর হচ্ছে আর একটা ক্লাস নিয়ে আমরা মোটামুটি সিবিজি শেষ করব। ঠিক আছে, এই যে আপনাদের যে এইগুলো যে তিনটা আমি পড়াইলাম, এই তিনটা হচ্ছে 2 স্টার দিয়ে রাখবেন। এটা